বসন্তের মৃদু ঠান্ডা হাওয়া, সন্ধে নামার পরেও অন্তরিক্ষ জুড়ে পাখির বিচরণ আর কিচিরমিচির ধ্বনিতে মুখরিত চারিপাশ। লাল টুকটুকে বধূরূপে নতমস্তকে বসে আছে অনুভা। তার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখেই পাশে বসা শ্রাবণ। সম্মুখে পৌর কাজী সাহেব কাগজপত্র গোছগাছ করতে ব্যস্ত। আসা যাওয়ার পথে পাশের ফ্ল্যাটের পরিবারটির সঙ্গেও দু একবারের কথাবার্তায় ভালো একটা সখ্যতা গড়ে উঠেছে আর্থিকার। তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তারাও সেখানে উপস্থিত। সকলে উদ্গ্রীব হয়ে আছে সেই বিশেষ কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য। সকলের মধ্যিখানে বসেই এক যুবতী মনে উথাল পাথাল ঢেউ বইছে। ঘরমাক্ত হাতের তালুতে অন্য হাত ঘষে চঞ্চলা কিশোরীর ন্যায় ভেবে যাচ্ছে কত কিছু। আর চোখে তার এসব কাণ্ড অবলোকন করে মনে মনে হাসছে শ্রাবণ। এই তো আর কয়েক মুহূর্তের মধ্যেই পাশে বসা কাঙ্ক্ষিত রমণীটি শুধু তার, শুধুই তার। এই রমণীর ওপর সকল অধিকার একমাত্র তার থাকবে। ভেসে এলো কাজীর মোটা স্বর। ধ্যান ভঙ্গ হলো অনুভার। কর্ণে বেঁচে উঠল প্রিয় নামটি, শেখ মাহাতির শ্রাবণ। নামটা শুনতেই ভেতরটা কম্পিত হলো। থেমে গেল হৃদয় ক্রিয়া। পুনরায় কাজী সাহেব বলে উঠলেন। এই মুহূর্তে অনুভা টের পেল তার গলা শুকিয়ে এসেছে। জিভের সাহায্যে শুকনো অষ্টদ্বয় ভিজিয়ে নিল। চঞ্চল হয়ে উঠল তার চোখের মণি। আর্থিকা বোনের কাঁধে হাত রেখে কানের কাছে ফিসফিসিয়ে বলল, কবুল বলো অনু। কণ্ঠনালী কম্পিত হলো অনুভার। বিলম্ব না করে চিত্ত চিরে বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তে সকলের অধর প্রশস্ত হলো। সমস্বরে সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাবিন নামায় স্বাক্ষর করা শেষ হতেই শুরু হলো মিষ্টিমুখ। বিয়ের কার্য সম্পাদন হতেই অনুভাকে নিয়ে ঘরে চলে এলো আর্থিকা। বিছানায় বসিয়ে দিয়ে বলে গেল, তুই বসে জিরিয়ে নে, আমি আসছি। আর্থিকা চলে যেতেই ড্রেসিং টেবিলের ওপর রাখা পানির বোতল থেকে বেশ কিছুটা পানি পান করে গলা ভিজিয়ে নিল অনুভা। সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি স্থির করল আরশিতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। তখনই দৃষ্টিগোচর হলো পরিচিত আর এক প্রতিবিম্বর। অনুভূতিটা চট করে শান্ত হলো। কয়েক কদম এগিয়ে ঠিক তার পেছনে এসে দাঁড়ালো শ্রাবণ। অধরে তার চমৎকার প্রাপ্তির হাসি। সম্মুখে উল্টো ঘুরে দাঁড়ানো রমণীটির মাথা থেকে ঘোমটাটা চট করে ফেলে দিয়ে পকেট থেকে বের করলো বেলি ফুলের মালা। এই মালাটি আনতেই তো তখন সে ছুটে গিয়েছিল নিচে। যত্ন করে তা গেঁথে দিল স্ত্রীর কোপায়। নিষ্পাল দৃষ্টিতে আরশির ভেতর দিয়েই পুরুষটির কর্মকাণ্ড দেখে গেল অনুভব। তার বাহু দুটো ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল শ্রাবণ। কানের ধারে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না তুমি শুধুই শ্রাবণের নোভা। কি মিলল তো? অস্বস্তি ঘিরে ধরল মেয়েটিকে। তার অস্বস্তিকে আরও দ্বিগুণ করে দিতে অপ্রত্যাশিত একটি কাজ করে বসলো শ্রাবণ। গাঢ় চুম্বন এঁকে দিল অনুভার ললাটে। এই মুহূর্তে সে অনুভার মনে হলো এই পুরুষটির জন্মই হয়েছে তাকে লজ্জায় ফেলার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনের মধ্যেকার দূরত্ব তৈরি করে নিল শ্রাবণ। পূর্ণ দৃষ্টিতে ছেলেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অনুভা। শুভ্র রঙের পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার লাগছে। মুচকি হাসে শ্রাবণ, জিজ্ঞেস করে, আমার সুন্দর লাগছে তাই না? ভরকে গেল অনুভা। আমতা আমতা করে শোধালো, হ্যাঁ। যেভাবে তাকিয়ে আছো তাই তো মনে হচ্ছে আমার। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় অনুভব। নিঃশব্দে হেঁটে বিছানার এক কোণে বসে পড়ে অভিযোগের সুরে বলে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? এটা ঠিক করেছো? শ্রাবণও তার দিকে মুখ করে এক পাশে বসে। বাম হাতটি মুষ্টিবদ্ধ করে সেখানে থুতনি ঠেকিয়ে তার পাশে তাকায়। বলে, আমি নেইনি, সিদ্ধান্ত নিয়েছেন অর্থী আপু, আর আমিও সুযোগটা শুধু লুফে নিলাম আর কি। তোমার উপরে ভরসা করে থাকলে কি আর সারা জীবন চলবে? দেখা যেত বিয়ে না করি একসময় আমি বুড়ো হয়ে যেতাম। এর থেকে বিয়ে সেরে নেওয়াটাই ঠিক হলো না? এবার তুমি যা ইচ্ছে করো, আমার কি। কথার বিপরীতে তার পানে চোখ পাকিয়ে তাকালো অনুভব। তার এহেন দৃষ্টি লক্ষ্য করতেই থেমে গেল শ্রাবণ। বিপরীতে উপহার দিল মিষ্টি হাসি। রাতের অন্ধকার বিলীন হয়ে ধরণীতে আস্ফালন ঘটল সূর্যরশ্মির। দিনের সূচনা হতেই রোজকার মতো শুরু হলো জনজীবনের ছোটাছুটি। নাস্তা সেরে অফিস ছুটল আর্থিকা। তার পরপরই বের হলো অনুভব। গতকাল রাতে শ্রাবণ আর তার পরিবার ফিরে গেছে নিজ ঠিকানায়। যদিও শান্তার খুব ইচ্ছা ছিল পুত্রবধূকে একবারে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু শ্রাবণ তাতে বাদ সাধল। সে কিছুতেই চায় না হুটহাট করে অনুভার ওপর গোটা একটা সংসার আর সম্পর্ক চাপিয়ে দিতে। অফিসে এসে চুপচাপ নিজের কেবিনে বসে পড়ল অনুভা।
গতকাল কেন আসেনি এ বিষয়ে আজ কোনো জবাবদিহি করতে হলো না তাকে। নিজের মনেই ব্যস্ত হয়ে পড়ল কাজে। দুপুর হতেই সুদূর কানাডা হতে কল এলো শ্রাবণের মোবাইলে। নাম্বারটা দেখে ললাটে সরু কয়েকটা ভাঁজ পড়ল তার। কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে শুরু হলো ছোট ভাইয়ের হাজারটা অভিযোগ। সৌহার্দ্য মুখ ফুলিয়ে বলতে লাগলো, ওই মীর জাফর দেখিনি, কিন্তু সামনে থেকে তোমাকে দেখেছি ভাইয়া। ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এমন বেইমানি কি করে করতে পারলে বলো তো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কি করেছি আমি? বড় ভাইয়ের এমন প্রশ্নে ভাবাচাকা খেয়ে গেল সৌহার্দ্য। থরথর করে বৃদ্ধি পেল তার রাগের পারদ। দাঁতে দাঁত চেপে বলল, এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারলে ভাইয়া? আমায় না জানিয়ে তুমি বিয়ে করে নিলে, অথচ এখন ন্যাকামি করে বলছো কি করেছি আমি। শেম অন ইউ। শুধু বিয়ে তো করেছি আমি, সংসার তো আর করছি না, তাই না? কথা একটু কম বল। বিয়ে করেছো এটাই অনেক, তাও আবার না জানিয়ে। ভাই হয়ে ভাইকে জানানোর প্রয়োজন মনে করলে না? ছি, মানবতা বলতে তো আর কিছুই রইল না পৃথিবীতে। তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। আগামী 2 দিন, না আগামী 2 সপ্তাহ কোনো কথাই বলবে না আমার সাথে। আল্লাহ হাফেজ। পুরো কথা না শুনি রেগে বম। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণ। অপর পাশ হতে কল কাটা শব্দ হলো। কল কেটে দিয়েছে সৌহার্দ্য। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা টেবিলের ওপর রেখে দিল শ্রাবণ। বিয়ের বিষয়টা যে মাই ছোট ভাইকে জানিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার। অফিস শেষে বাড়ির কাছাকাছি আসতে ফায়াজের সঙ্গে পথিমধ্যে দেখা হয়ে গেল আর্থিকার। এগিয়ে এসে তার পাশাপাশি হাঁটতে লাগলো ফায়াজ। মুচকি হেসে শুধালো, চাকরি করো নাকি? হাঁটতে হাঁটতেই আর্থিকার থেকে উত্তর এলো, হ্যাঁ। ছোট বাচ্চা রেখে চাকরি করতে সমস্যা হয় না? আর তোমার হাজব্যান্ড, সে কিছু বলে না? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে আর্থিকা। কিয়ৎক্ষণ নীরব থেকে বলে, চাকরিতে জয়েন করেছি মাসখানেক হলো। বাচ্চাকে দেখার জন্য লোক রাখা আছে, তাছাড়া মাও আছে বাড়িতে। ওহ, তা কি করেন তোমার স্বামী? এখনো তো আলাপই করালে না। সে থাকলে তো আলাপ করাবো। ভ্রুযুগল কিঞ্চিত কুচকায় ফায়াজ। কৌতূহলী কণ্ঠে শুধায়, মানে? আমার স্বামী 1 বছর আগে মারা গেছে। মৃত মানুষের সঙ্গে কি করে তোমায় আলাপ করাবো? পথিমধ্যে পাঁচটা থমকে গেল ফায়াজের। এমন একটি কথা যেন মোটেও সে প্রত্যাশা করেনি। ততক্ষণে অনেকটা পথ এগিয়ে গিয়েছে আর্থিকা। ফায়াজ দ্রুত এসে তার কদমের সঙ্গে কদম মেলালো। মিনমিনে স্বরে বলল, কিভাবে মারা গেছেন? দুর্ঘটনায়। ও, বাচ্চাকে নিয়ে তবে তুমি একাই থাকো? বললাম না, মা আর বোন আছে সাথে। বাবাও মারা গেছেন কয়েক মাস আগে। এতদিন ছোট বোনই সব দিক একা হাতে সামলেছে। কিন্তু আর কতদিন? ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তাই জোর করে চাকরিতে জয়েন হলাম। মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল ফায়াজের। বিনা বাক্যে এগোতে লাগলো সামনের পথ ধরে। নীরবতা ভেঙে এবার আর্থিকা প্রশ্ন ছুড়ল, তা তোমার কি খবর? বিয়ে শাদী করনি? বাচ্চা কজন? বউ নেই আর বাচ্চা কাচ্চাও নেই। এবার কেন বিয়ে করনি? করেছিলাম, তাহলে? বাবা মায়ের জোড়াজুড়িতে পারিবারিকভাবেই বিয়েটা করেছিলাম। কিন্তু যেখানে মনের মিল নেই সেখানে কি আর সম্পর্ক টেকে? সে মুক্তি চাইলো আর আমি দিয়েও দিলাম। পুরুষ মানুষ, তাহলে নতুন করে আবার শুরু করলে না কেন? শব্দহীন হাসল ফায়াজ। বলল, চাইলেই কি সবাই নতুন করে সব শুরু করতে পারে? একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি। তবে তুমি কেন নতুন করে শুরু করলে না? আর্থিকার সহজ উত্তর, তন্ময় যদি তোমার স্ত্রীর মধ্যে আমার জীবিত অবস্থায় ছেড়ে যেত, তাহলে এতদিনে তার সকল স্মৃতিকে ভুলে কি আমি নতুন করে নিজের ভালো থাকা খুঁজে নিতাম। কিন্তু সে তো জীবিত অবস্থায় আমার ছেড়ে যায়নি, বরং আমার হয়ে সে দুনিয়া ত্যাগ করেছে। সাথে রেখে গেছে আমাদের ভালোবাসার প্রতীক ছোট্ট ছেলেটাকে। তাহলে কেন আমি অন্য কাউকে জড়াবো নিজের জীবনে? এ আমার দ্বারা সম্ভব নয়। আমি তার ছিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত তারই হয়ে থাকবো। কথাটা বলেই বাড়ির ভেতরে প্রবেশ করলো আর্থিকা। সেখানেই থেমে গেল ফায়াজ। দীর্ঘশ্বাস ফেলেই আকাশপানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, সবাই তার নিজ জায়গা থেকে সুখী, শুধু আমার জীবনে এত এত ধোঁয়াশা। শুরুতেই আমার ডাকে তুমি সাড়া দিলে আজ হয়তো আমাদের জীবনটাও অন্যরকম হতো অর্থী। নাহিয়ান যেন ইদানিং খুব করে অনুভাকে এড়িয়ে চলে। আগে যেমন দেখা হলেই আগ বাড়িয়ে কথা বলতে আসতো, এখন তার বিপরীত।
সম্মুখে পড়ে গেলেও সৌজন্য হেসে সুন্দর করে এড়িয়ে যায় তাকে, যা খুব ভালো করেই দৃষ্টিগোচর হয়েছে অনুভার। আজ একটু আগে বাড়িতে ফিরে এলো নাহিয়ান। বেল বাজতেই দরজা খুলে দিল কাঙ্ক্ষিত মানুষটি। তাকে একসময় দরজার সম্মুখে দেখে মোটেও খুশি হলো না নাহিয়ান। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, কি ব্যাপার, ঘর থেকে বের হয়ে এলে কেন তুমি? তোমায় নিষেধ করেছি না একদম একা একা বিছানা থেকে নামবে না? মুখখানি মলিনতায় ছেয়ে গেল তমার। মিনমিনে স্বরে বলল, এমন করে বলছেন কেন? আপনি এলে কি আমি দরজা খুলে দিতে পারি না? স্ত্রীর মলিন মুখখানা দৃষ্টিগোচর হতে মুচকি হাসল নাহিয়ান। পেছন হতে জড়িয়ে ধরে সম্মুখে ধরল আচারের প্যাকেট। হাতুড়ি গলায় বলল, কেন পারবে না? কিন্তু আমার বউয়ের গর্ভে যে নতুন একজন অতিথি আছে, সে তো এমন দৌড় ঝাঁপে কষ্ট পাবে। মাত্র 2 মাস চলছে, আর এতে আপনি যা শুরু করেছেন তাতে মানুষ পাগল বলবে আপনাকে। বলুক, তাতে আমার কি? মলিনতা দূর হয়ে হাসি ফুটে উঠল তমার মুখশ্রীতে। আচারের প্যাকেট নিয়ে দ্রুত প্রস্থান করলো ঘরে। প্রেগনেন্সির খবরটা গত সপ্তাহে হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টের পেয়েছিল দম্পতি যুগল। আর তারপর থেকেই নাহিয়ানের বিভিন্ন আজগুবি যত্নে যেন ক্লান্ত হয়ে উঠেছে তমা। অফিস শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হতেই তানিমের মুখোমুখি হতে হলো অনুভাকে। ভেতরটা অস্বস্তিতে ফেটে পড়ল তার। তবু বাহির থেকে যথাসম্ভব নিজেকে ধাতস্থ রেখে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সে, কিন্তু পারল না। তানিম পিছু ডাকল, মিস অনুভা। অনুভা দাঁড়ায়, পিছু ফিরে শুধায়, জি স্যার। কোনো পারমিশন ছাড়াই হুটহাট অফিস বন্ধ করা কি ভালো দেখে? অফিসটা তো আর কারো ব্যক্তিগত সম্পদ নয়। বল। আসলে বাড়িতে একটু প্রবলেম ছিল, তাই আসতে পারিনি, আর জানাতেও পারিনি। সরি বললে কি সবটা মিটে যাবে মিস অনুভা? মৃদু হাসে অনুভা, দৃঢ় কণ্ঠে বলে, সরি স্যার, মিস নয় স্যার, মিসেস অনুভা। ললাটে ভাঁজ পড়ে তানিমের, চোখে মুখে প্রশ্নের ছাপ। শুধায়, কবে থেকে? এই তো গতকাল রাত থেকে। গতকাল রাত মানে? বুঝলাম তো কিছুই। আম ম্যারিড স্যার, তাই নামের আগে মিসেস হওয়াটাই স্বাভাবিক। কথাটা সম্পূর্ণ বুকে গিয়ে আঘাত হলো তানিমের। মস্তিষ্কের নিউরনে নিউরনে তাণ্ডব চলল একটি বাক্য, আম ম্যারিড স্যার। শুকনো ঢোক গিলে প্রশ্ন করলো, কবে হলো? গতকাল রাতে। হুট করেই বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি সেরে ফেললেন। মানুষটা যদি নিজের শখের হয়, তবে অতীব গুরুত্বপূর্ণ কাজও হুটহাট সেরে ফেলাটা কঠিন কিছু নয়। শখের মানুষ আগের থেকেই তবে? হ্যাঁ, ধরুন সেই ভার্সিটি লাইফ থেকে। তাহলে এতদিন পর কেন? আমি চাইনি আমার এই কষ্টে ঘেরা অনিশ্চিত জীবনে তাকে জড়াতে, কিন্তু সে যে নাছোড় বান্দা পুরুষ, কিছুতেই আমাকে ছাড়বে না। ভালো যখন বেসেছে, সে তো ভালোবাসার মানুষটিকে নাকি তার চাই চাই। এরপরেও আমি আর কী করে তাকে ফিরিয়ে দেই? তাছাড়া আপু সবটা জানতো, তাই বিয়েটা হয়ে গেল। যা বলবে ভেবে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল তা যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে উঠল তানিমের নিকট। এত কিছু জানার পরেও কি করে নিজের অনুভূতির কথা জানাবে সে? এক লহমায় তার অনুভূতিগুলো হয়ে গেল মূল্যহীন। ভেতরের অহমিকার পারদ চূর্ণ বিচূর্ণ হয়ে এক নারীর জন্য সেখানে জমা হয়েছিল কিছু সুন্দর অনুভূতি, অথচ সেই নারীটি কিনা এখন অন্য কারো। ভাবতে দম বন্ধ হয়ে এলো তানিমের। ভেতরে ভেতরে হেরে যাওয়াটা কিছুতেই বাহিরে প্রকাশ করতে দিল না। শুধালো, কে সে মহান ব্যক্তি যাকে ফ্রেন্ড বলে সম্বোধন করেছিলেন, যে অফিসের কাছে আপনার জন্য ওয়েট করতো সে? ভেতরে ভেতরে চমকালো অনুভা। লোকটিরও তবে শ্রাবণকে দৃষ্টিগোচর হয়েছে। অধরে হাসিটা বিদ্যমান রেখেই অনুভা উত্তর দিল, হ্যাঁ। মনে মনে ক্রোধের আনলে দগ্ধ হতে লাগলো তানিম। ইচ্ছে করলো চিৎকার করে বলতে, এসব মিথ্যে, এসব আমার ভ্রম। আপনাকে আমার পছন্দ হয়েছে অনুভা, তাই আপনি শুধুই আমার। কিন্তু কিছুতেই তা বলতে পারল না তানিম। বিবেক তাকে আটকালো। কথাটা বললে যে তার অহমিকার প্রসাদে আঘাত হানবে তাও জানান দিল মস্তিষ্ক। অনুভা কোমল স্বরে বলল, বাড়ি ফিরতে হবে, আসি স্যার, আসসালামু আলাইকুম। উপর নিচ মাথা নাড়ায় তানিম। তৎক্ষণাৎ প্রস্থান করে অনুভা, কিন্তু সেথায় ঠায় দাঁড়িয়ে রয় তানিম। সোয়াল শক্ত হয়ে আসে। মুষ্টিবদ্ধ হতে গাড়ির সম্মুখে বসিয়ে দেয় শক্তপোক্ত খুশি। না, কিছুতেই যেন রাগ কমছে না তার। ছোট্ট থেকে যা পছন্দ হয়েছে তাই তো সে পেয়ে এসেছে, তাহলে আজ কেন একটা নারীকে সে পেল না নিজ জীবনে? এ কি মানা যায়? রাত 10টা বেজে 45 মিনিট। বসন্ত ঋতু বিদায়ের সময় লগ্ন এসে গেছে।
মৃদু ঠান্ডা বাতাসে গা ভাসিয়ে চায়ের কাপ হাতে বালকনিতে বসে আছে অনুভা। পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশপানে। তখনই নিঃশব্দে তার পাশে এসে চেয়ার পেতে বসলো আর্থিকা। বোনের উপস্থিতি টের পেয়েও নীরব রইল অনুভা। নড়চড় হলো না তার চোখের মণি। কিয়ৎক্ষণ নীরব থেকে গলা ঝাড়ল আর্থিকা, বলল, কাল অফিসে গিয়ে রিজাইন করে আসবি। এবার নড়ে চড়ে ওঠে অনুভা। ঘাড় ঘুরিয়ে তাকায় বড় বোনের পানে, বাম্ভ্রু উঁচিয়ে শুধায়, কেন? 2 বেলা অন্যের ঝাড়িকে এত কষ্ট করার আর কোনো প্রয়োজন নেই, তাই? তুই তো বলতি তোর বস খুব রাগী, অযথাই সকলের সামনে বকাঝকা করে, অপমান করে। আগে করতো, তবে ইদানিং ধরে আর করে না। কিন্তু তোর হঠাৎ করে কেন মনে হলো যে চাকরিটা আমার ছেড়ে দেওয়া উচিত? আগে যখন ওসব কারণে মন খারাপ করে থাকতি তখন আমার কিছুই করার ছিল না, আমি ছিলাম নিরুপায়। কিন্তু এখন তো আর তেমন পরিস্থিতি আমার নেই, এখন আমিও চাকরি করছি। তাই তুই বরং চাকরিটা ছেড়ে দিয়ে রেস্ট নে, পরে না হয় নতুন কোনো চাকরি খুঁজে নিবি। বিরক্ত হলো অনুভা, বলল, বললাম আর চাকরি পেয়ে গেলাম এত সহজ? এই চাকরিটা পেয়েছিলাম নাহিয়ান ভাইয়ের সহযোগিতায়, আর তুইও কিন্তু চাকরি পেয়েছিস শ্রাবণের সহযোগিতায়। তাই আমি আর চাই না কারো সহযোগিতায় কিছু করতে। খুঁজতে খুঁজতে ঠিক একসময় না একসময় পেয়ে যাবি। তাছাড়া এখন তুই বিবাহিত মেয়ে, কদিন পর সংসারে পা রাখবি, তাহলে তোর এত কিছু নিয়ে ভাবার কি প্রয়োজন বলতো? এদিকটা আমি ঠিক সামলে নেব। অনেক তো হলো দায়িত্ব নেয়া, আমাদের নিয়ে ভাবা। এবার না হয় আমি সব দায়িত্ব নেই। তুই একা সব কিছু সামলাতে পারবি না আপু। নতুন চাকরি, বেতনই বা কত তোর? আল্লাহ চাইলে অবশ্যই পারবো। ছোট বোন হয়ে তুই এতদিন সব সামলাতে পারলে আমি কেন পারবো না? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে অনুভা, কাটকাট গলায় বলে, কিন্তু আমি তো ছাড়ছি না চাকরিটা। বিয়ে যখন হয়েছে সংসারও করব, চাকরিটাও করব। আশা করি শ্রাবণেরও এতে কোনো সমস্যা হবে না, কারণ ও সব জেনেই তো নিজ থেকে আমায় বিয়ে করেছে। দমল না আর্থিকা, স্পষ্ট ভাষায় বলে উঠল, তুই কি কিছুই বুঝিস না, নাকি না বোঝার ভান ধরে থাকিস বলতো? তোর চাকরি নিয়ে কারো কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে ওই অফিস নিয়ে। তোর মাথায় একবারও প্রশ্ন আসেনি হঠাৎ করে কেন তোর ওই রকচটা বসের ব্যবহার কোমল হলো? কেন তোর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল? কেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল? আর কেনই বা বাবা মাকে এখানে পাঠিয়ে দিল বিয়ের জন্য? আমি বুঝতে চাই না, কারো অনুভূতির সম্পর্কে বোঝার ইচ্ছে আমার নেই। কে আমায় ভালোবাসলো আর কে বাসলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার অনুভূতিটাই সব। আমি ওনার অফিসে কাজ করি, সেই সুবাদে মাস শেষে মাইনে পাই, ব্যাস এতটুকুই। এর বেশি জানার কোনো প্রয়োজন তো দেখছি না। এবার যেন দমে গেল আর্থিকা। অবাক হয়ে তাকিয়ে রইল ছোট বোনের পানে। কয়েক বছরের ব্যবধানে মেয়েটা কেমন বদলে গেল, হয়ে গেল কঠোর। পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয়। অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তানিম। আফসানা পরম মমতায় ছেলের চুলে বিলি কেটে দিচ্ছেন। কিছুক্ষণ নীরবতার পর তিনি জিজ্ঞেস করলেন, মন খারাপ? না। তাহলে? অনুভার বিয়ে হয়ে গেছে মা। মোটেও চমকালেন না আফসানা, বিপরীতে বললেন, তো? বন্ধ চোখজোড়া খুলে মায়ের পানে তাকায় তানিম, উদ্বিগ্ন কণ্ঠে বলে, অথচ ওকে আমার ভালো লেগেছিল মা, সেক্ষেত্রে তাকে পাওয়ার কথাও তো আমার। সে কোনো বস্তু বা পণ্য নয়, সে হচ্ছে একজন নারী। নারীকে পেতে হলে তার মন জয় করতে হয়, নারীকে অর্জন করতে হয়। যে তাকে পেয়েছে সে নিশ্চয়ই বিনা পরিশ্রমে তাকে পেয়ে যায়নি। নীরব হয়ে গেল তানিম। ছেলের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন আফসানা, পুনরায় বললেন, একমাত্র ছেলে হওয়ায় যখন যা চেয়েছিস তাই আমরা তোকে দিয়েছি, তাই বলে যে আজ তো একটা মানুষ চেয়ে বসলেই তাকেই পেয়ে যাবি, এটা ভাবা নিতান্তই বোকামি বাবা। চাইলেই জীবনে সবকিছু পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার আক্ষেপ মানুষের থাকতে হয়। মেয়েটার ভিতরে তোর জন্য কোনো অনুভূতি নেই, সে শুধু তোকে অফিসের বস হিসেবেই চেনে এবং তেমন দৃষ্টিতেই দেখে, এর বেশি কিছু নয়। স্রষ্টা তাকে তোর জন্য সৃষ্টি করেননি, তাকে যার জন্য সৃষ্টি করা হয়েছিল সে তাকে নিজের করে পেয়ে গেছে, তাই ভুলে যা সেসব। আমার তানিম তো মুঠেও এমন নয় যে একটা মেয়ের জন্য সে কষ্ট পাবে, তাই না? পূর্বের ন্যায় নীরব থাকে তানিম। তার ভেতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তা কি টের পাচ্ছে মা? সপ্তাহ পেরিয়ে গেল একটি। বোনের বিভিন্ন যুক্তিতর্কে ক্লান্ত হয়ে অবশেষে চাকরিটা ছেড়েই দিল অনুভা। আজ শুক্রবার বিকেল হতে না হতেই বাড়িতে এসে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের দেখতে অধরে হাসি ফুটে উঠল আর্থিকা ও সোফিয়ার।
সোফায় এসে বসতেই চা বিস্কুট ফলমূল এনে তাদের সামনে রাখলো মাজেদা। দেখে বোঝা যাচ্ছে ওনারা যে আসবেন তা যেন উপস্থিত সকলেই আগে থেকে জানতো। সুফিয়া কথা বলছেন হানিফ শেখ এবং শান্তার সঙ্গে। চট করে ঘরে এসে অনুভার সম্মুখে দাঁড়ালো আর্থিকা। বিছানায় বসে তাইমের সঙ্গে গল্প করছে অনুভা। বোনকে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করতে দেখে মাথা উঁচু করে তাকালো। প্রশ্ন করার আগেই আর্থিকা বলে উঠল, তোর শ্বশুর আর শাশুড়ি এসেছে, তৈরি হয়ে বসার ঘরে আয়। চমকায় অনুভা। প্রশ্ন করে, হঠাৎ ওনারা এ সময়? হ্যাঁ, তুই তৈরি হ তাড়াতাড়ি। শ্রাবণও কি এসেছে? না, শুধু ওনারা দুজন। এত প্রশ্ন না করে চুপচাপ আয় তো। বলেই তাইমের হাত ধরে কক্ষ ত্যাগ করলো আর্থিকা। বিপাকে পড়ে গেল অনুভা। হুঠাৎ চলে আসার মতো মানুষ তো ওনারা নয়। তবে এই সময় কেন এলো? অলসতা ঝেড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অনুভা। বাড়িতে পরিহিত কাপড় পরিহিত আর তাদের সামনে যাওয়া যায় না, তাই আলমারি খুলে বাইরে পড়ার জন্য 3 পিস নিয়ে তৈরি হতে চলে গেল। আর্থিকা এসেও বসলো সোফায়। তাইমকে দেখতেই তাকে টেনে নিজের কাছে নিয়ে এলেন শান্তা। মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, ও কি ওর বাবার চেহারা পেয়েছে নাকি? কিছুটা অপ্রস্তুত হলো আর্থিকা, কিন্তু তা বুঝতে দিল না ওনাদের। অধরে হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ। অপরিচিত নারীটির পানে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল তাইম। বাচ্চা শান্তার খুবই পছন্দের। ছেলেরা যখন ছোট ছিল তখন সব কাজকর্ম ফেলে তিনি এক দৃষ্টে তাকিয়ে থাকতেন শুধু তাদের পানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছেলেগুলো কত বড়ই না হয়ে গেল, এমনকি বিয়েও করে নিল। তৈরি হয়ে মাথায় ঘুমটা টেনে উপস্থিত হলো অনুভা। শ্বশুর শাশুড়িকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করল। শান্তা হাতের ইশারায় পুত্রবধূকে পাশে বসার ইঙ্গিত দিলেন। আহ্লাদি কণ্ঠে বললেন, এই তো এসে গেছে আমার বৌমা। তা কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি। মুহূর্তে ললাটে ভাঁজ পড়ল শান্তার। কৌতূহলী কণ্ঠে শুধালেন, কে আন্টি? কিসের আন্টি? মা বলো, কি হলো বলো। ঘাবড়ে গেল অনুভা। নিজের মায়ের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। সুফিয়া চোখের ইশারায় মেয়েকে তাই বলতে বললেন। মা মেয়ের পানে পুরো দৃশ্যটা দৃষ্টিগোচর হলো শান্তার। মৃদু হেসে বললেন, হুঠাৎ আরেকজনকে মা ডাকা একটু কেমন জানি দেখায়, তাই না? তাহলে আপাতত থাক, এখনই আমাকে তোমার মা ডাকতে হবে না। তুমি বরং আমার শাশুড়ি মা বলেই ডাকো। যখন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে তখন না হয় শাশুড়িটা কেটে দিবে। ভদ্রমহিলার এত সুন্দর মনোভাবে ভেতর থেকে প্রশান্তি অনুভব করলো অনুভা। মনে মনে ভাবলো, যে পুরুষের মা এত সুন্দর অমায়িক একজন মানুষ, সেই পুরুষের এমন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হওয়াটা তো স্বাভাবিক। কথার মাঝখানেই হানিফ শেখ বলে উঠলেন, সে তোমাকে যা ইচ্ছে ডাকুক, তবে আমায় কিন্তু তুমি এখন থেকেই বাবা বলে ডাকবে অনুভা মা। আর তা এখন থেকেই। এক বাবা হারিয়েছ তো কি হয়েছে, আজ থেকে আমি তোমার আরেকটা বাবা। এবারও প্রত্যুত্তরে মাথা নাড়ালো অনুভা। জড়তায় কণ্ঠস্বর যেন রোধ হয়ে এলো তার। শান্তা বললেন, আজ এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে অনুভা মা। আমরা আমাদের পুত্রবধূকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে এসেছি। অবাক হয় অনুভা। সুফিয়া বিচলিত কণ্ঠে বলেন, আপনাদের বাড়ির বউ আপনারা নিয়ে যেতেই পারেন, আমরা আর কি বলবো। ভেতরে ভেতরে শ্রাবণের উপর রাগ জন্ম হয় অনুভার। কি শুরু করলো এই ছেলেটা? তার মতামত ছাড়াই হুটহাট এসব সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে কোথা থেকে সে? অনুভা ইতস্তত করে বলল, বিয়ে হওয়ার সপ্তাহখানেক হলো, আজই ও বাড়িতে। তাছাড়া বিয়েটা তো। কথার মধ্যেখানেই তাকে থামিয়ে দিয়ে হানিফ শেখ কোমল স্বরে বলতে লাগলেন, বাড়িটা যে খুব ফাঁকা ফাঁকা লাগে মা। ছোট ছেলে ভিন দেশে, আর বড়টা সে তো নিজের চাকরি আর নিজেকে নিয়েই ব্যস্ত সর্বদা। খাওয়ার সময় ব্যতীত তাকে আর দেখা যায় না তেমন। বাড়িতে আমরা দুজন বয়স্ক মানুষ, এমন করে কি আর ভালো লাগে? শ্রাবণকে সেই কবে থেকেই বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে ছেলে স্পষ্ট করে বলে দিল তোমায় ছাড়া নাকি আর কাউকে সে বিয়ে করবে না। তখন ওর মা বলল তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে। তখন ছেলে আবার বলে তুমি নাকি বিয়ের জন্য এখনই প্রস্তুত নও, যখন প্রস্তুত হবে তখনই তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিবে। তখন আমাদের আর কি করার থাকে বলো তো? উপস্থিত সকলেই ভদ্রলোকের কথায় অবাক হয়। এই ছেলে বা মায়ের সামনেও এতটা স্পষ্টভাষী, এভাবে কেউ সবটা বলে দিতে পারে? তবে অনুভা বোঝে এই পুরুষটির ভালোবাসা। পুরুষ যদি কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে
তবে তার কথা তার বাবা মায়ের সম্মুখে বলতে কখনোই সে দ্বিধাবোধ করে না, যার প্রমাণ স্বয়ং শ্রাবণ। হানিফ শেখ পুনরায় বলেন, শ্রাবণ এ বিষয়ে জানে না, ওকে জানালে ও কিছুতেই রাজি হতো না। তোমার মতামত ছাড়া ও তোমার উপর কিছু চাপিয়ে দিতে চায় না, আমরাও কিন্তু চাই না। তবে অনেক আশা নিয়ে যে এখানে এসেছি মা, খালি হাতে ফিরিয়ে দিও না। নতুন পরিবেশে তোমার কোনো অসুবিধে হবে না। যখন ইচ্ছে তখনই মা, বোন আর এই মিষ্টি বাচ্চাকে দেখতে চলে আসতে পারবে। আমাদের তরফ থেকে কোনো মানা নেই। ওনারা যে আজই অনুভাকে নিতে আসবেন তা আর্থিকা জানতো না, তাই সে বলে উঠল, বিয়েটা হয়তো পারিবারিকভাবেই হয়েছে, তাই বলে এভাবে শ্বশুর বাড়িতে যাওয়াটা কেমন দেখায় না? আপনাদেরও নিশ্চয়ই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তাই আমাদের যদি একটু সময় দিতেন আঙ্কেল, তাহলে না হয় যতটা পারি একটা দিন একটু আয়োজন করে। হানিফ শেখ সে সৌজন্য হেসে বললেন, আর কোনো প্রয়োজন নেই মা, বিয়ে হয়ে গেছে। এখন যা অনুষ্ঠানের আয়োজন করার তা আমরাই করব। তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। আমরা আজই ওকে নিয়ে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো আপা? অনুভা, তোমার কোনো আপত্তি নেই তো? যদি থাকে তাহলে বলতে পারো, আমরা কিছুই মনে করব না। শেষের কথাটা অনুভাকে উদ্দেশ্য করেই বললেন তিনি। মা আর বোনকে ফেলেই কিছুতেই অনুভা হুট করে অন্য কোথাও যেতে চায় না। কি করে তাদের এইভাবে ফেলে রেখে নিজে সুখে দিকে ধাবিত হবে, এ যে তার পক্ষে সম্ভব নয়। কিছু বলতে চাইল অনুভা, ওনারা কষ্ট পাক তবুও সে নিজের মতামত জানাবে, কিন্তু সুফিয়া তখনই বলে উঠলেন, ওর কোনো আপত্তি নেই, আপনারা নিয়ে যেতে পারেন। আর্থিকাও মায়ের সঙ্গে সম্মতি জানালো। আশানুরূপ উত্তর পেয়ে খুশি হয়ে গেল দম্পতি যুগল। ব্যাগ গোছানোর জন্য সময় দেওয়া হলো তাকে, তাই নীরবে ঘরে চলে এলো অনুভা। তার পিছু পিছু আর্থিকাও এলো। বোনকে একান্তে পেয়েই রাগ ঝাড়ার প্রয়াস চালালো অনুভা। চাপা ক্ষোভে বলল, সমস্যা কি তোর? হুটহাট আমারই অনুমতি ছাড়া আমার ব্যাপারে তুই সিদ্ধান্ত নিচ্ছিস কেন বলতো? সাপের 5 পা দেখেছিস? চাকরিতে ঢুকে চোখে সর্ষে ফুল দেখছিস? হঠাৎ বিয়ে দিয়ে দিলি, এখন আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবি? ভাবলেশীনভাবে বিছানায় আয়েশ করে বসলো আর্থিকা। বলল, তো কি তোর নরবরের মতামতের জন্য অপেক্ষা করব নাকি? তোর মতামত চাইতে গেলে না, সেই তো বলতি আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি যাব না। কেন যাবি না? সংসার কি পৃথিবীতে আর কোনো মেয়েরা করে না? শ্রাবণের মতো স্বামী আর অমন শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে শুকরিয়া আদায় কর। আপু, রাগ না দেখিয়ে তৈরি হ, যা। প্রচণ্ড রাগ হচ্ছে অনুভার। হে, কাদের জন্য সে এত কিছু ভাবলো, যারা কিনা তার যাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। বিড়বিড় করে বলতে লাগলো অনুভব, ঠিক আছে, থাকবই না এখানে, চলেই যাব আমি, কাউকে দরকার নেই আমার। বলতে বলতে ব্যাগ গোছাতে লাগলো সে। বোনের রাগ দেখে নিঃশব্দে হাসলো আর্থিকা। আজ অনেক দিন বাদে মেয়েটাকে রাখতে দেখলো সে। দিনকে দিন পরিস্থিতির চাপে পড়ে কি কঠিন খোলসেই না আবদ্ধ হয়ে গেছিল। এবার যদি জীবনে তার সুখ আসে, যদি পারে এই শক্ত খোলস থেকে বেরিয়ে পুরনো অনুভারূপে ফিরে আসতে।